আমরা এই মরণোত্তর পুরস্কার দেওয়া আর মরণোত্তর সম্মান জানানো এই প্র্যাকটিস থেকে বের হওয়া দরকার। একটা মানুষ, গুণী একজন মানুষ, তিনি বেঁচে আছেন, কিন্তু তাকে আমরা সম্মান করছি না। 90s তো আমাদের কাছে ভীষণ স্পেশাল, সেটা সোলো আর্টিস্ট হোক কিংবা ব্যান্ড মিউজিশিয়ান হোক। আমাদের কাছে 90sটা একটা স্বর্ণালী সময় বলে মনে হয় আমার কাছে, কারণ এই সময় এত ভালো ভালো গান হয়েছে, এত ভালো ভালো কাজ হয়েছে, এবং মোটামুটিভাবে ধরা যায় যে ব্যান্ড মিউজিকের যেই হঠাৎ করে যে বুম, সেটা এই 90s থেকে। আমি আর সঞ্জীব দা দুজন মিলে আমরা আমাদের অশোক দা আছেন, অশোক কর্মকার, শিল্পী অশোক কর্মকার, তার একটি এক্সিবিশনের জন্য 25শে মার্চের কাল রাত্রি নিয়ে একটি এক্সিবিশন উনি করেছিলেন, এবং এই পুরো এক্সিবিশনের মিউজিকের দায়িত্ব ছিল সঞ্জীব দার আর আমার। তো আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি। আমরা প্রায় 18 মিনিটের একটি টানা মিউজিক তৈরি করেছিলাম এটার জন্য। তো এই দীর্ঘ প্রসেসে আমি আর সঞ্জীব দা যখন কাজ করতে করতে বুঝলাম যে আমার আর সঞ্জীব দার যেই মিউজিকের পছন্দের জায়গা, মিউজিক শোনার ধরন, সেটা খুব কাছাকাছি, খুব একই রকম ধরনের গান আমরা পছন্দ করি, একই ধরনের মেলোডি আমরা পছন্দ করি। তো সেই ভাবনা থেকে সঞ্জীব দা বললেন, চল কিছু একটা করি। তো এই চল কিছু একটা করি থেকেই আসলে আমাদের দল ছুটে শুরু। এবং প্রথম গান আমরা করেছিলাম, আমার যেটা যদ্দূর মনে পড়ে, দল ছুটে ফার্স্ট গান আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম হচ্ছে ইয়াসমিন নিয়ে। তো এটা দিয়ে আমাদের মূলত শুরু। লিরিক্সের ক্ষেত্রে আমরা ভীষণ রকম প্রিসাইজ আসলে, আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যেমন প্রথম অ্যালবাম দল ছুটে ফার্স্ট অ্যালবাম, প্রায় পুরো অ্যালবামটাই সঞ্জীব দার লেখা, এবং সঞ্জীব দার লেখা নিয়ে আসলে তো বলার কিছু নাই, দুর্দান্ত লেখনী সঞ্জীব দার। এবং আমি এবং সঞ্জীব দা আমাদের যতগুলো অ্যালবামে কাজ করেছি আমরা একসাথে, বা পরবর্তীতে আমি নিজে কাজ করেছি আমার সোলো অ্যালবামে, লিরিকের বিষয়ে আমরা ভীষণ রকম, আমরা খুব স্ট্রিক্ট ছিলাম। আমি এখনও আছি লিরিকের বিষয়ে প্রচণ্ড রকম শক্ত এই বিষয়ে, কারণ আমার কাছে মনে হয় যে লিরিক একটা অত্যন্ত অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একটি গানে লিরিককে এলেবেলে করার দেখার সুযোগ নাই, কারণ একটা গানের তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে গানের কথা, গানের সুর এবং গায়কী। সো এই তিনটা জিনিস প্রপার হওয়াটা খুব জরুরি। তো সে কারণে আমরা ভীষণ রকম আমরা ফোকাস ছিলাম লিরিকের বিষয় এবং যথারীতি সুরের বিষয়। আসলে তখন রেকর্ডিংটা যে খুব বেশি, এখন তো অনেক বেশি অ্যাডভান্সড, কিন্তু তখন আমরা রেকর্ডিং করেছিলাম টেপে। আমার মনে আছে আমরা দল ছুটে ফার্স্ট অ্যালবাম রেকর্ড করেছিলাম 16 ট্র্যাকে, এবং তখন আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো সিকোয়েন্স করতাম। আমি পুরো জিনিসটা সিকোয়েন্স করে নিয়ে যেতাম, এবং সেই সিকোয়েন্স থেকেই আমরা গানগুলো তৈরি করতাম। কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, যথারীতি গিটার বা অন্যান্য যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, সেগুলো সব হাতেই বাজানো হতো। সেটা আমরা এখনও তাই করি। তো চ্যালেঞ্জটা আসলে আমাদের মাথায় তো অনেক ধরনের ভাবনা ছিল, সব ভাবনা আসলে সেই সময় করা যায়নি। সেই ভাবনাগুলো তখন সামনে আনাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ ওই টেকনোলজিটা অ্যাপ্লাই করার মতো সেই অবস্থা বা সুযোগ আমাদের ছিল না। কিন্তু আমার মনে হয় আমরা এখন যে কাজগুলো করছি, সে কাজগুলোর মধ্যে হয়তো এই গানগুলি হয়তো এখন করা হতো, হয়তো টেকনিক্যাল জায়গা থেকে গানগুলো হয়তো আরও বেটার হতে পারত, এটা আমার মনে হয়। সত্যি কথা বলতে আমার প্রথম রেকর্ডিং হচ্ছে সারগামে, এবং সেটাও 91-92 এরকম সময়। কারণ তখন আমরা একটা ব্যান্ড করেছিলাম আমার কলেজের বন্ধুরা মিলে। আমার সেই ব্যান্ডে আমরা একটি অ্যালবামের কাজ করেছিলাম, এবং সেই অ্যালবামটির রেকর্ডিং হয়েছিল সারগামে। সো আমার প্রথম রেকর্ডিং মূলত সারগামে। কিন্তু আমার ফার্স্ট অ্যালবাম রেকর্ড হয় ওয়েভস নামে একটি স্টুডিওতে, এবং আমি দীর্ঘদিন ওয়েভসে অনেক কাজ করেছি, এবং ইভেনচুয়ালি ওয়েভস থেকে আমরা চলে যাই অডিও আর্টে।
এবং অডিও আর্টের পরে আমরা রেকর্ড করেছিলাম মিউজিক মানে, এবং মিউজিক মানের পরে সর্বশেষ যে কাজগুলো করেছিলাম সেটা আমি নিজস্ব স্টুডিওতে। আমি ভীষণভাবে মিস করি, কারণ আমি আমাদের সেই রেকর্ডিং জীবনটা, আমাদের সেই রেকর্ডিং সেশনগুলো ভীষণ রকম মিস করি। কারণ তখন একটা আয়োজন ছিল, গান করতে যাচ্ছি। এখন তো বাসায় বসে সবাই গান করে ফেলি, তখন গান রেকর্ডিং করার জন্য যেতে হতো, কোথাও যেতে হতো। কেউ রিক্সা করে আসছে, কেউ গাড়ি করে আসছে, কেউ সিএনজিতে আসছে, তখন তো সিএনজি বেবি ট্যাক্সি ছিল। তো ওইটার একটা উত্তেজনা ছিল, এবং স্টুডিওতে বসে থাকা, কারণ তার আগে স্টুডিওতে কাজ হচ্ছে, তার কাজ শেষ হবে, স্টুডিও ক্লিন হবে, আমরা ঢুকবো। এই যে ট্রানজিশনগুলো, এবং আমাদের স্টুডিওতে ঢোকা এবং আমাদের আগের সেশন থেকে যারা বেরোচ্ছে তাদের সাথে এই যে যোগাযোগ হওয়া, কথা হওয়া, কেমন আছেন, ভালো আছেন, কি কাজ হচ্ছে, এই যে আলাপচারিতা এবং স্টুডিওর মধ্যে যে আড্ডা, এই ব্যাপারগুলো এখন একদম অনুপস্থিত। তো সে কারণে আমি আসলে ওই সময়গুলো অনেক বেশি মিস করি। এবং আমার কাছে মনে হয় যে এই যে এই প্রসেসটা খুব ক্রিয়েটিভ একটা জায়গা। এতে করে একজন মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, এবং তার মধ্যে অনেক বেশি ইনপুট হয় বলে আমার কাছে মনে হয়। তখন যেটা ছিল যে ভয়েস যদি পছন্দ না হয়, তার জন্য আবার স্কেডিউল নিতে হতো স্টুডিও খালি আছে কিনা। স্টুডিও খালি থাকলে তবেই সেটা সম্ভব, এবং তার জন্য পে করতে হবে, কারণ স্টুডিও তো এমনি দেবে না, স্টুডিও সময়ের জন্য শিফট ভাড়া দিতে হবে। সো সেই শিফটের ভাড়াটা জোগাড় করাটাও কিন্তু আমাদের জন্য একটা ব্যাপার ছিল। তো তখন হ্যাঁ, এই স্ট্রাগলগুলো তো ছিলই, এই বিষয়গুলো ছিলই, কিন্তু আমি এখনও সেই জায়গাগুলো অনেক বেশি মিস করি। এবং আমি খুব মনে হয় যে এই প্রসেসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তখন এই যে কাভার ডিজাইন, এটাও একটা ক্রিয়েটিভ জায়গা। তো এটা নিয়েও আমরা অনেক ভাবতাম, কাভারটা কেমন হবে, কীরকম ছবি হবে। বাই দ্য ওয়ে বলে রেখে, আমার সেকেন্ড যে অ্যালবাম কোথাও কেউ নেই যে প্রচ্ছদের আমার যে ছবিটা, এটা কিন্তু চঞ্চল ভাইয়ের তোলা, চঞ্চল মাহমুদ, যিনি ছেড়ে চলে গেলেন আমাদেরকে। হ্যাঁ, এই সব কথাগুলো মনে পড়ছে আসলে। তো হ্যাঁ, এই অ্যালবাম কাভারটা কেমন হবে, অ্যালবামে কী কী লেখা থাকবে, কারণ তখন অ্যালবামে একটা ডিটেইল একটা বর্ণনা থাকতো। এবং ইভেনচুয়ালি অ্যালবামের মোড়কের পাতার কলেবর কিন্তু বাড়লো, কারণ তখন সেখানে সবগুলো গানের লিরিক আমরা রাখবার চেষ্টা করতাম। তো এইগুলো আসলে একটা অনেক বড় এক্সাইটমেন্ট ছিল। আর হ্যাঁ, যখন অ্যালবাম একটা বের হতো, ক্যাসেট বের হতো, ইভেনচুয়ালি সিডি আসলো, তো সেই জিনিসটা যখন আমরা হাতে ধরতাম, তখন তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকতো। কারণ এই আনন্দটা কেন, কারণ এতদিন এটার জন্য আমরা কষ্ট করেছি, এবং সেই জিনিসটা ফাইনালি আমরা হাতে দেখতে পাচ্ছি। তো তার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি, সেই সাথে এক ধরনের এক্সাইটমেন্ট, এক ধরনের উত্তেজনা কাজ করত। এবং এই ব্যাপারটা আমার মনে হয় যে একজন আর্টিস্টকে বা একজন কম্পোজারকে, সুরকারকে আরও বেশি বুস্ট করে নতুন কাজ তৈরি করার জন্য। সো এগুলো আমাদের মানে এলিমেন্ট ছিল সামনে এগিয়ে যাওয়ার জন্য, সামনের কাজ করার জন্য। তো হ্যাঁ, এগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আমি এগুলো এক্সাইটমেন্টের থেকেও বেশি, এগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা অনেক বেশি ভ্যালু ক্যারি করতো আমাদের কাছে। মিক্সড অ্যালবামের যেই বিষয়টা আমার কাছে মনে হয় যে এখানে এক ধরনের সাইলেন্ট কম্পিটিশন থাকতো। অনেকগুলো ব্যান্ড যখন একসাথে কাজ করছে, একই অ্যালবামে যখন অনেকগুলো ব্যান্ডের বা 3-4টা ব্যান্ডের গান যখন আসছে, তখন এর মধ্যে একটি সাইলেন্ট একটা কম্পিটিশন হয়তো থাকতো, যে কার গানটা ভালো হয়েছে, কার গানটা বেটার, কার গানটা শুনবে মানুষ বেশি। তো এটা নিয়েও এক ধরনের প্রতিযোগিতাও বলবো না আমি বলবো সুস্থ প্রতিযোগিতা ছিল, এবং সেটাও আসলে সামনে এগিয়ে নিত। আমি বলবো যারা কাজ করছে তারাও নানাভাবেই আরও বেশি প্রাণবন্ত ফিল করতো, যেখানে এই ব্যান্ড থাকবে, সো আমার গানটা যেন ভালো হয়, তার জন্য তার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা। এই সুস্থ প্র্যাকটিসটা তো বটেই ছিল তখন। আমার মনে হয় তখন সবাই ভীষণ রকম সিনসিয়ারলি কাজ করতেন।
প্রায় বেশিরভাগ মানুষই সিনসিয়ারলি কাজ করতেন, কারণ ওখানে তো টাইম হচ্ছে মানি। সো ওইখানে আসলে হেলাফেলা করার সুযোগ নেই, কারণ স্টুডিও নিতে হচ্ছে, পে করতে হচ্ছে। একটা গানের জন্য তো একটা হাফ শিফটে কাজ হয় না, তার জন্য অনেকগুলো সময় লাগে। আমরা হাফ শিফট বলতে আমরা বলতাম 4 ঘন্টা, 4 আওয়ার্সের যে শিফট, এরকম যদি 5টা শিফট লাগে একটা গান কমপ্লিট করার জন্য, তখনকার হিসেবে কিন্তু অনেক টাকা। আমার মনে আছে আমি বোধহয় তখন আমরা তখন দিতাম, লাস্টলি আমি যেটা জানি, হাফ শিফটে আমরা পে করতাম বোধহয় 3,000 টাকা করে। তখন 3,000 টাকা কিন্তু অনেক টাকা। তো একটা পুরো গান কমপ্লিট করতে যদি 3টে বা 4টা হাফ শিফট লাগে, তার মানে কিন্তু 3-4-এ 12,000 টাকা। 12,000 টাকার ভ্যালু কিন্তু তখন অনেক ছিল। তা সেই সাথে আরও অনেক অন্যান্য আদার ফ্যাক্টরসও আছে, কারণ সেখানে খাওয়া দাওয়ার বিষয় আছে, এখানে ব্যান্ড মেম্বাররা থাকবে বা মিউজিশিয়ানরা থাকবে, আর্টিস্টরা থাকবে, সেখানে এক ধরনের খরচ থাকে। সো ব্যাপারটা বেশ ব্যয় সাপেক্ষ ছিল, এবং তার মধ্যে থেকে সবাই চেষ্টা করতো যে বেস্টটা বের করে নিয়ে আসা। সুতরাং সিনসিয়ারিটির কোনো অভাব তখন আসলে ছিল না। সিনসিয়ারিটির অভাব এখনও আছে সেটা আমি বলবো না, কিন্তু এখন আমরা একটু লেট ব্যাক হয়ে গেছি, মানে আচ্ছা করলাম আসলাম এরকম একটা ব্যাপার। কিন্তু তখন সেই সুযোগটা আসলে ছিল না। 4 ঘন্টা শিফট, 4 ঘন্টা কীভাবে উসুল করা যায়, তার সমস্ত রকম চর্চা, সমস্ত রকম প্রয়াস আমাদের ছিল। আমরা যারা পারফর্মার, সে যেই হোক, সে একজন গায়কই হোক বা একজন মিউজিশিয়ানই হোক, আমরা কিন্তু আমাদের প্রতিটা স্টেজে একটা করে লাইফ পাই। আমরা যখন স্টেজে পারফর্ম করি, আমরা যখন অডিয়েন্সের মুখোমুখি হই, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করে, আমরা এক ধরনের প্রাণ চলে আসে, একটা অন্য ধরনের অ্যাড্রিনালিন রাশ তৈরি হয় শরীরে। তো তাতে করে আমার মনে হয় যে আমরা আর্টিস্টরা বা আমরা মিউজিশিয়ানরা প্রতিবার স্টেজে উঠি এবং একটা করে প্রাণ পাই। তার মূল কারণ হচ্ছে এই যে সরাসরি কমিউনিকেশন অডিয়েন্সের সাথে। এই আমার বিশ্বাস এই কথা আপনারা বহুবার শুনেছেন, এবং এটা খুব সত্যি কথা। শিল্পীরা যখন অডিয়েন্সের সম্মুখীন হয়, তখন তার মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হয়, এবং এই যোগাযোগটার জন্যই একজন মিউজিশিয়ান বা একজন শিল্পী তিনি মুখিয়ে থাকেন যে আমি কখন স্টেজে যাব। এবং এই স্টেজটা কিন্তু সেই আগের থেকেই, আমি যেই সময়ের কথাই বলি না কেন, তখন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় যে এক্সাইটমেন্টের জায়গাটা একই আছে, এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। আগে যেরকম এক্সাইটমেন্ট ছিল, এখনও এক্সাইটমেন্টের জায়গাটা ঠিক সেরকমই আছে। অডিয়েন্সকে ফেস করা খুব গুরুত্বপূর্ণ একজন মিউজিশিয়ানের জন্য এবং একজন আর্টিস্টের জন্য, কারণ এই অডিয়েন্সের সামনে গান করার কারণেই সে সামনে আরও অনেকগুলো সুযোগ পায় আরও কিছু কাজ করার জন্য। তো এই মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে। তো আমি মনে করি যে সেই অনুভূতির জায়গাটা একই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এটা একটা অদ্ভুত অনুভূতি, এবং এই অনুভূতিটা স্টেজে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি ভালো বোঝে। অডিয়েন্সের থেকে যারা স্টেজে থাকে, তার গানটি যখন অডিয়েন্স গাইছে, এই ভালো লাগার অনুভূতিটা আসলে ব্যক্ত করা খুব কঠিন, এটা খুব এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। এটা অদ্ভুত ধরনের একটি ভালো লাগা, এবং এটি আরেক ধরনের ইন্সপিরেশন। সত্যি কথা বলতে এখন শুধু ব্যান্ড মিউজিক না, যে কোনো মিউজিকেরই কমে গেছে, যে কোনো মিউজিকের পারফরমেন্স কমে গেছে। মিউজিক্যাল পারফরমেন্স একদম অনেক নিচে, মানে সংখ্যার দিক থেকে অনেক নিচের দিকে চলে এসছে। এটার আসলে বহুবিধ কারণ আছে, তার অনেক কারণ আমি আসলে ক্যামেরার সামনে বলতে পারবো না, কিন্তু অনেক ধরনের কারণেই আসলে এইগুলো কমে আসছে, যেটা আমাদের জন্য ভালো না, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং আমি বলবো। এই কনসার্টগুলো না হওয়াতে যেটা হচ্ছে, দেখবেন যে সুস্থ প্র্যাকটিস, সেটা যাই হোক না কেন, সুস্থ প্র্যাকটিসের প্রবণতা কিন্তু কমে যাচ্ছে, প্রবণতা বাড়ছে হচ্ছে অসুস্থ প্র্যাকটিসের। আমরা আজকে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে যে ধরনের নিউজগুলো নিউজ ফিডে দেখি, যে ধরনের সংবাদ আমরা দেখি, এবং যে ধরনের মানুষদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করতে দেখি, সেটা আসলে মোটেই কাম্য না। এবং নিউজ ফিডে এদেরকে আনা মানে হচ্ছে এদেরকে আরও বেশি গুরুত্বপূর্ণ করা, এবং আমরা সেটা ক্রমাগত করে যাচ্ছি এদেরকে আমরা গুরুত্বপূর্ণ বানিয়ে দিচ্ছি কিন্তু আলটিমেটলি। এবং এক পর্যায়ে তারা কিন্তু একটা সময় গিয়ে তারাই যাদেরকে আমরা সেলিব্রিটি বলি,
তারা তাই হয়ে যাচ্ছে। তো আমরা অকারণে গুরুত্ব দিয়ে এই অসুস্থ প্র্যাকটিসকে আরও বাড়াচ্ছি। তার থেকে সুস্থ চর্চাকে যদি আরও বেশি প্রমোট করা যেত, সুস্থ প্রয়াসকে যদি আরও সামনে আনা যেত, তাহলে আরও ভালো কাজ সামনে আসতো, আরও ভালো ভালো কাজ, ভালো ভালো ব্যান্ড, ভালো ভালো আর্টিস্ট তারা সামনে আসতো আমাদের, এবং তাদেরকে নিয়ে আসলে ভবিষ্যতে এই সাংস্কৃতিক কাঠামো সেটা কিন্তু তৈরি হতো। আমরা এখানে অনেক বড় একটা ভুল করছি। এই ভুল থেকে আমাদের আসলে বের হয়ে আসা খুব জরুরি, এটা আমি মনে করি। দেখুন, পৃথিবীতে তো সবাই এসছে, সবাইকে চলে যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। তারা রেখে যায় তাদের কাজ, তাদের কাজের কারণে আমরা তাদেরকে মনে রাখি। কিন্তু যে মানুষটা অকালে চলে যান, সেটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, সেটা আসলে মেনে নেওয়া যায় না। যে মানুষটার কাছ থেকে আমি চাই উনি আরও অনেক অনেক বেশি কাজ করুক, তার থেকে আমরা আরও অনেক গান চাই, অনেক গান শুনতে চাই, সেই মানুষটা যদি হুট করে চলে যান, তখন সেটা ভীষণ রকম বেদনাদায়ক, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়। তো সেই কঠিন মেনে নেওয়ার জায়গা তো অনেকগুলো আছে। বাচ্চু ভাই চলে গেছেন, বাচ্চু ভাই চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারি না। শাফিন ভাই চলে গেলেন, জুয়েল ভাই চলে গেলেন, এরকম কত নাম বলবো, অসংখ্য নাম। তো এই মানুষগুলোকে তো আমরা পাবো না, এই মানুষগুলোর গান তো আমরা শুনতে পাবো না। তো অবশ্যই মিস করি। এবং এই প্রসঙ্গ ধরে একটা কথা আমি বলতে চাই, আসলে যে মানুষগুলো আছেন, যে গুণী মানুষগুলো আছেন, এই মানুষগুলো বেঁচে থাকতে থাকতে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। কারণ একটা মানুষ চলে যাওয়ার পরে আমরা যদি হাহাকার করি তাকে নিয়ে, তাতে সেই মানুষটা কিচ্ছু আসে যায় না। কিন্তু এই মানুষটা যদি বেঁচে থাকতে আমরা তাকে ভালোবাসা জানাই, তার কাজ নিয়ে তাকে যদি আমরা শুভেচ্ছা জানাই, এই মানুষটা আরও অনেক অনেক ভালো কাজ আমাদেরকে দিতে পারবেন, তিনি আরও ইন্সপায়ার্ড হবেন কাজ করার জন্য। তো এই প্র্যাকটিসটা খুব জরুরি। আমরা এই মরণোত্তর পুরস্কার দেওয়া আর মরণোত্তর সম্মান জানানো, এই প্র্যাকটিস থেকে বের হওয়া দরকার। একটা মানুষ, গুণী একজন মানুষ, তিনি বেঁচে আছেন, কিন্তু তাকে আমরা সম্মান করছি না। এবং এই প্র্যাকটিস সর্বত্র, কিন্তু শুধু বাংলাদেশে তা নয়, সর্বত্র। আমি সেদিন নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন ইরফান খানকে নিয়ে, এবং এক্স্যাক্টলি একই কথাই বলেছেন। তো এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি। কোন গান দর্শকের মনে জায়গা করে নেবে, এটা কখনোই আগে থেকে বলা যায় না। খুব রেয়ার কেস যে হ্যাঁ এই গানটা হিট করবে। কিন্তু যে গানগুলো, কিছু গান আছে, চটুল গান আছে, যেমন ... আমি নাম উল্লেখ করলাম না, এই গানটা হলে মানুষ খুব নাচবে এটার সাথে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ওই গানটা মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যাবে। ওই গানটা মানুষ 1 মাসও মনে রাখবে কিনা জানি না। ওই ধরনের আরেকটি গান যদি আসে, তাহলে এই গানটাকে মানুষ ভুলে যাবে। অনেক শিল্পী এই জায়গাটায় ভুল করেন। তো গান করতে হবে এমন করে, এমন ভাবনা নিয়ে, যে গানটা আমরা হিটের পেছনে ছুটি। তো হিট সব কিছু না, সব থেকে বড় কথা হচ্ছে একটা গান আমাকে বাঁচিয়ে রাখবে কিনা। তো সেই ভাবনাটা করাটা খুব জরুরি। তো হিটের পেছনে না দূরে বরং একটা গান দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা তার জন্য সব রকম চেষ্টা করা, এই ভাবনাটা থাকলে একটা গান ভালো হবে। আমার স্বপ্নের কথা হচ্ছে আমি বাংলাদেশের ব্যান্ড মিউজিককে বিশ্ব দরবারে দেখতে চাই। বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে ধরি পৃথিবীর কোনো একটি বিখ্যাত স্টেজে, বা বিখ্যাত অডিটোরিয়ামে, বা বিখ্যাত স্টেডিয়ামে বিশাল কনসার্ট হবে, এবং সেখানে হাজারে হাজারে মানুষ আসবে বাংলাদেশের বাংলা গান শুনতে, বাংলাদেশের বাংলা ব্যান্ডের বাংলা গান শুনতে। আমার চাওয়া এটা। এখন তার জন্য কি করতে হবে জানি না, কিন্তু এটা আমার স্বপ্ন, এটা আমার চাওয়া। এখনকার ব্যান্ড যারা পারফর্ম করছে, এখন গান করছে, তারা ভীষণ ভালো কাজ করছে। আমি সবসময় আশাবাদী তাদেরকে নিয়ে। এবং ভাই, কাজ করে যাও, কাজ থামানো যাবে না, কারণ কর্মেই মুক্তি ভাই। মানে যত বেশি কাজ করা যাবে
যত বেশি কাজ রেখে যাওয়া যাবে সেটাই হচ্ছে সবথেকে বড় বিজয় বলে আমি মনে করি।